কোটা আন্দোলনের সার্বিক ঘটনা অনুসন্ধানে স্বাধীন তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ। এটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 23 জুলাই চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। সরকারের প্রাণ ভোমরায় যে টান পড়েছে, বেশ ভালোভাবে টান পড়েছে, এটা এখন মোটামুটি সবার কাছে স্পষ্ট। ডলারের সংকটে সরকারের মাথা খারাপ দশা। কোটা আন্দোলনের ওপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে এবং সেটা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিও ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই বর্বরতা এইভাবে চলতে থাকে। বিরাট ঝুঁকিতে পড়ে যাবে, এটা তাদের অ্যাটলিস্ট বোঝা উচিত। ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী, আপনারা জাস্ট স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন। এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ। এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিবেন না। শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ। দর্শক, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যতটুকু খেলা বাকি ছিল সেটুকু খেলা এখন খেলে দিল জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, জাতিসংঘ এখন বাংলাদেশের তদন্ত কমিটি পাঠাতে চায়। কি কি ঘটেছে এই বিষয়গুলোকে স্বাধীনভাবে তদন্ত করার জন্য তারা কিছু লোক পাঠাতে চায়। এমনকি দর্শক, এরই সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের এক ভয়ঙ্কর প্রতিবেদন বা তারা বাংলাদেশ সরকারকে কঠিন এক অ্যালার্ট দিয়েছে। তো দর্শক, এই দুইটা বিষয় আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। কিন্তু দর্শক, এখন অনেকেই মনে প্রশ্ন যে হঠাৎ করে তার মতো এমন শক্তিধর পুলিশ প্রধানকে কেন বদলি করা হলো এবং তাকে ঠিক কোথায় বদলি করা হলো। দর্শক, সেটিও আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আরো একজন মন্তব্য করেছেন যে সেনা সদস্যদের মধ্যে এই মুহূর্তে বিদ্রোহ শুরু হতে চলেছে বা তাদের মধ্যে আর একাত্মতা নেই। এমনকি এই ঘটনাটি যদি ঘটে তাহলে বাংলাদেশে ঠিক কি ধরনের ঘটনা ঘটতে পারে সেটিও আপনারা একটু পরে জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা আপনাদের দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কোটা আন্দোলনের সার্বিক ঘটনা অনুসন্ধানে স্বাধীন তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ। এটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 23 জুলাই চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। 29 জুলাই প্রধানমন্ত্রীর হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ফিরতি জবাব লেখেন তাকে। চিঠিতে জাতিসংঘকে অনুরোধ করেন বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী নিয়ে ঢালাও মন্তব্য না করতে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গ্রেপ্তার নির্যাতনের অভিযোগ করেছে জাতিসংঘ। সেই সাথে আছে গভীর উদ্বেগও। এ নিয়ে গেল 23 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন সংস্থাটির মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। 2 পাতার চিঠিতে তার্ক বলেন, আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়াগুলিতে শিক্ষার্থী সহ একাধিক মানুষ আহত ও নিহতের খবর পেয়েছেন তারা। একই সাথে সরকার সমর্থক গোষ্ঠী দ্বারা আন্দোলনকারীরা সহিংস আক্রমণের শিকার হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিরাপত্তা খাতের জরুরি সংস্কারের পরামর্শ দেন ফলকার তার্ক। তার্ক লেখেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। সার্বিক ঘটনা অনুসন্ধানে স্বাধীন অনুসন্ধান টিম পাঠাতে চান তারা। অন্যদিকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই ফলকার তার্ককে উত্তর পাঠান। এতে সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাখ্যা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। চিঠিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, টানা 3 সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। সরকারও তাদের নিরাপত্তা দিয়েছে। তবে কিছু রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসাবে ভুল তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করেছে। পরিস্থিতি খারাপ হলে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হন এবং কিছু নির্মম ঘটনাও ঘটে। এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চিঠিতে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন। চিঠিতে পররাষ্ট্র সচিব বলেন, ফলকার তার্কের মতন বাংলাদেশও তার নাগরিকদের মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী, আপনারা জাস্ট স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন। এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিবেন না। শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই এবং এই স্টেপ ডাউনের অল্টারনেটিভ, এটা আমিও জানি যে শেখ হাসিনা নিজেই নিজের অল্টারনেটিভ রেডি করে রেখেছে, হয়তো বা এমন একটা প্রসেস সেট করে রেখেছে যে এটার অল্টারনেটিভ যে সরকার আসবে এটাও তার লোক। আমরা ভালো করে জানি ওয়াকার স্যার তার লোক। ভারত থেকে নাকি 2টা কিলার গ্রুপ এসছে
একটা গ্রুপ, এর মধ্যে পুলিশের এসবি যেটা মনির তার আন্ডারে, আর একটা হচ্ছে কাউন্টার টেররিজম ইউনিটের বিপ্লব, এই দুজনের নেতৃত্বে, এবং এরাই রয়ের সাথে একটা কোঅর্ডিনেট করতেছে এবং টার্গেট কিলিং করতেছে, এবং সবগুলো নাকি 15 জনের লাশ নাকি পাওয়া গেছে, মেডিকেল কলেজে পৌঁছাই দিয়ে গেছে তারা, অল আর হেডশট। মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে টার্গেটেড কিলিং, এবং লোকজনকে টার্গেট করে বাড়ির মধ্যে নক করে বাড়িতে গিয়ে খুন করে যাচ্ছে, বিপ্লবে অংশগ্রহণ করে। মনে রাখবেন, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি না, এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে, এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আছে। ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী। এখন কি হবে? এখন মনে করেন যে আপনি চাচ্ছেন, ওকে আপনি শেখ হাসিনার লোক, ঠিক আছে, আপনি এখন সেনাবাহিনীকে দিয়ে যে জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী পারতেছে না, এটা আপনাদের মাধ্যমে করাবে, পারবেন না। আপনি দুইটা অপশন, একটা হচ্ছে আপনি বিপ্লবীদের সাথে মিশে যাবেন, অথবা আপনার যদি ইতিহাস পড়ে থাকে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের কাহিনী। এটা ভারতে হয়েছিল ব্রিটিশ শাসনের সময়। ব্রিগেডিয়ার ডায়ার নিরীহ একটা ইয়ার ভিতরে একটা জনসভার মধ্যে উনি মানে পুরা তার রেজিডেন্টকে নিয়ে ওখানে গুলি করেন। এখানে আমার এক্সাক্ট হিসাবটা মনে নাই, কিন্তু এটা ইতিহাসের মধ্যে একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং ওইটার কারণেই কিন্তু স্বাধীনতার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা রাজি হয় যেটা এই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য। সো এক হচ্ছে আপনারা পারবেন একটা দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগের মতো তৈরি করতে, কারণ আপনি এই স্টুডেন্টদেরকে আপনি থামাতে পারবেন না, জনগণকে থামাতে পারবেন না। কেন পারবেন না? স্টুডেন্টদের কোনো কিছুটা নেই। আর আমি বিভিন্ন পোস্টে, যদি আপনারা যদি ইন্টারনেটে ইউজ করে থাকেন, বিভিন্নভাবে আপনারা দেখতে পারবেন যে বাবা তার মেয়েকে পাঠাচ্ছে, মা তার ছেলেকে পাঠাচ্ছে, মেয়েকে ইয়াতে পাঠাচ্ছে, তাদের পথেও দিয়ে দিচ্ছে, এবং কিছু কিছুতে নিজেরা অংশগ্রহণ করতেছে। এখানে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এই ছাত্র এবং জনতার সাথে এক হয়ে আছে। এখানে আপনারা সেনাবাহিনীর সদস্য হিসেবে যদি তার এগেইনস্টে যান, আপনি আইদার একটা জালিয়ানওয়ালাবাগ তৈরি করবেন, কিন্তু তারপরেও এই ছাত্রদেরকে আপনারা রুখতে পারবেন না। এই যে পুলিশ এত চেষ্টা করেছে, চেষ্টা করার পরে আপনি যারা সেনাবাহিনীতে আছেন তাদের কাছে তো অবশ্যই ন্যায় অন্যায় এই বোর্ডটা যদি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে হেলিকপ্টার থেকে আমাদের দেশের জনগণের উপরে গুলি করা হচ্ছে। আপনি নিজে জানেন যে সেনাবাহিনীতে এই গানশিপ থেকে হেলিকপ্টার থেকে কখন ফায়ার করা হয়। আইদার এটা ইনসার্জেন্সি সিচুয়েশন, একটা রিমোট এলাকা, একটা পাহাড়ি এলাকা যেখানে সন্ত্রাসী ছাড়া আর সিভিলিয়ান থাকে না, ওই সমস্ত জায়গায় ওখানে গুলি করা হয়, অথবা যুদ্ধকালীন সময়। ঢাকায় কি এখন যুদ্ধকালীন সময়? আপনি যদি ধরে নেন, আমি হাইপোথেটিক্যালি, যারা এই ছাত্র আন্দোলন করতেছে তারা সন্ত্রাসী আপনি ধরে নিলেন, তারপরে আপনি যখন গুলি করবেন, এই ঢাকা শহরে যে কত লক্ষ মানুষ আছে তাদের কি হবে? তাদের কথা আপনি চিন্তা করেছেন? যে তাদের গুলিতে যদি আপনাদের লোকজন যদি মারা যায়, আপনাদের গুলিতে যদি মারা যায়, আপনারা ওটা চিন্তা করেন নাই। তার মানে আপনি যে সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনি চিন্তা করেন যে সরকার এখন এই ছাত্রদের উপরে, জনগণের উপরে যে ফোর্স দিচ্ছে, এটা একটা ব্রুটাল ফোর্স, এবং এই ব্রুটাল ফোর্স করে তারা সফল না, এবং এই সফল না দেখেই তারা এখন সেনাবাহিনীকে ডিপ্লয় করতেছে। সো আমি অনুরোধ করব, আমাদের সেনাবাহিনীর যে ইমেজ, যেটা আমাকে খুব কষ্ট দেয়, আমরা যে কোনো পোস্টে আমরা যখন সিভিলিয়ানদের লেখাপড়া ভিতরে কমেন্ট দেখি আমাদের কষ্ট দেয়, সেটা হচ্ছে, এবং আমি নিশ্চিত যে এই কষ্টটা আপনাদের করে দেয়, যে এখন একটা যে রিভোল্ট হচ্ছে, এই রিভোল্টে আপনি অংশগ্রহণ করুন। আইদার আপনি মনে করেন যে ঠিক আছে, আপনি সেনাবাহিনীর আদেশের বাইরে যেতে পারবেন না, চুপচাপ ওখানে যেখানে ডিপ্লয়মেন্টে যাবেন ওখানে ক্যাম্পে বসে থাকুন, আপনি বের হয়ে না, আপনি ছাত্রদেরকে ফ্রন্টে কনফ্রন্ট করতে যান না। আপনি যদি কনফ্রন্ট করতে যান, আপনি পেরে উঠবেন না। আমি অলরেডি কয়েকজনের সাথে আলাপ করেছি যারা এই ছাত্র আন্দোলনের লোকজনের সাথে কথা বলে, দে আর সো ডিটারমাইন্ড, দে আর হ্যাটস অফ টু দেম, তারা সো ডিটারমাইন্ড, তারা রাজপথ এই শেখ হাসিনা রেজিমের পতন ছাড়া ছাড়বে না। কোটা আন্দোলনের ওপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে। আমি এর আগে একদিন জাতিসংঘ মহাসচিবের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের জোসেফ বোরেল, তাদের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান, তার স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, এবং স্বাভাবিকভাবে আমরা অনেকে যৌক্তিকভাবে বলতে পারি যে সেটাকে পাত্তা দেয়নি, যে বিবৃতি তো অনেক দেখলাম, এই বিবৃতি আর কি বা হবে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি, গতকালই ইনফ্যাক্ট একটা নিউজ আমাদের সামনে এসেছে, তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে, যেটার সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থায়ন জড়িত। এবং সেটা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিও ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই বর্বরতা এইভাবে চলতে থাকে। আসবো সেই জায়গায়, তার আগে একটা ফান একটু দেখে নেওয়া দরকার। পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নে পররাষ্ট্র সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো দেখা করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, সংকট উত্তরণে ইইউ বাংলাদেশের পাশে রয়েছে। এখানে বলা হচ্ছে উনি ইইউ বাংলাদেশের পাশে রয়েছে, সংকট উত্তরণে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা করবে, দেখা করেছে। উনি কি বলেছেন জানেন? সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান তিনি। বলেন, আমরা আশা করি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তারপর ইত্যাদি ইত্যাদি। অথচ মজার ব্যাপার হচ্ছে, এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন, তারপরে একটা টুইট করেছেন, সেই টুইটটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে। হেডলাইন হচ্ছে, ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউর গভীর উদ্বেগ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ইউরোপিয়ান ইউনিয়ন গভীর উদ্বেগ জানিয়েছে। আজ বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপরে বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনের সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি তার এক্স যে মানে আমরা যেটাকে টুইটার ছিল সেখানে এগুলো বলেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি। আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি। মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান। আমি এর আগের দিন আপনাদের পড়ে শুনিয়েছি, জোসেফ বোরেলের যে স্টেটমেন্টটা ছিল ওটা এত কনক্রিট, মানে বাংলাদেশে থেকে আমরা যা যা দেখেছি খুব জেনুইনলি সেই কথাগুলো জনাব জোসেফ বোরেল বলেছিলেন। এবার সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ। বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন স্থগিত করেছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দফায় এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একজন মুখপাত্র জানিয়েছেন। ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছেন, নতুন কোনো তারিখ এখনো ঠিক হয়নি। অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের 25 অক্টোবর নতুন ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ছিলেন সেখানে, ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনও ছিলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে 40 কোটি ইউরোর অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয়। জলবায়ু পরিবর্তনের সাথে আরো কথা, শিক্ষা এবং শোভন কাজী গভর্নেন্স, নানান ক্ষেত্রে তাদের এই রকম সহযোগিতার কথা ছিল। পরে বলা হচ্ছে, বিরাজমান পরিস্থিতির আলোকে প্রথম আলো বলছে, নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনার প্রতি ইইউর সাড়া হিসাবে। তাহলে খুব স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো শুধু বিবৃতি না, প্রথম জোসেফ বোরেল এবার সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রীকে একই কথা পুনর্ব্যক্ত করেছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে সেটা বলেছেন এবং এবার একটা কনক্রিট পদক্ষেপ নিয়েছেন যার সাথে পার্টনারশিপ এবং ফিনান্সিয়াল ইস্যুস জড়িত। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে প্রতিটা ডলার ইউরো কত ভ্যালুয়েবল আমরা বুঝি। সুতরাং অঙ্ক, এর মধ্যে কয়েক কোটি ডলার, বেশ অনেক কোটি ডলারের অংশীদারিত্বের প্রশ্ন ঝুলে গেল। তার চেয়ে বড় কথা হচ্ছে, ইটস আ মেসেজ টু দ্য গভর্নমেন্ট এবং এটা একটা ভবিষ্যৎ পার্টনারশিপের ঝুঁকি তৈরি করতে পারে। আমরা জানি বাংলাদেশ তার সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে একক দেশ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নে, একক ইউনিট হিসাবে, দেশ হিসাবে না, একক দেশ যদি বলি সেটা আমেরিকা, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউনিট হিসাবে ধরি আমরা 27টা দেশের রপ্তানি আমেরিকার চাইতে বেশি, বেশ খানিকটা বেশি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এলডিসি যতদিন আছে ততদিন ইউরোপের কাছ থেকে জিএসপি বলে একটা সুবিধা পায়, এভরিথিং বাট আর্মস, ইবিএ বলে, মানে আপনি অস্ত্র ছাড়া যে কোনো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে এই সুবিধা পান এবং বাংলাদেশ ইউরোপে জিএসপি সুবিধা নিয়ে রপ্তানি করে, এটা মনে রাখতে হবে। বাংলাদেশ কিন্তু আমেরিকায় পোশাক ক্ষেত্রে কোনো জিএসপি পায় না, এখন জিএসপি নিষেধ আছে, এর আগেও জিএসপি পেত না। রানা প্লাজা ঘটনার পর অন্যান্য সবকিছুতে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ পোশাক রপ্তানি জিএসপির আওতায় আছে। ফলে যেটা হয়েছে, বাংলাদেশ একটা তুলনামূলক বেশ সুবিধাজনক ট্যারিফ সুবিধা পায়, তাতে বাংলাদেশের রপ্তানি করা পণ্য তার প্রতিযোগিতার সামর্থ্য টিকিয়ে রাখতে পারে। এখন যেটা হয়, জিএসপি হচ্ছে এলডিসির জন্য, আমরা জানি অনেকে এলডিসি থেকে গ্রাজুয়েশন হয়ে গেলে তখন জিএসপিটা থাকে না। বাংলাদেশ ফর্মালি এলডিসি থেকে গ্রাজুয়েটেড হবে 2026 সালে, এটা করোনার কারণে একটু পিছিয়ে আছে, এটা একটু আগে হতে পারতো। তারপরও 3 বছর জিএসপি, 3 বছর এলডিসি যেসব ট্যারিফ সুবিধা সারা পৃথিবীতে পায় সেটা বাংলাদেশ পাবে, তার মানে 29 সাল পর্যন্ত পাবে। তারপর থেকে ইউরোপে আর বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না। এখন বাংলাদেশ যদি ইউরোপে তার রপ্তানিতে একই ধরনের বা কাছাকাছি ধরনের সুবিধা পেতে হয়, তখন বাংলাদেশকে ইউরোপের সাথে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার ভিত্তিতে তাকে সুবিধাটা নিশ্চিত করতে হবে। সেটা জিএসপি না, সেটা হচ্ছে জিএসপি প্লাস। এই জিএসপি প্লাসের সাথে একটা দেশের অনেকগুলো পলিটিক্যাল ইস্যু জড়িত থাকে। ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডর ছিলেন,
নির্বাচনের আগে বহুবার বলেছেন যে জিএসপি প্লাসের জন্য নির্বাচন কেমন, গণতন্ত্র কেমন, মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, মানবাধিকার কি অবস্থায় আছে, শ্রমিক অধিকার কি অবস্থায় আছে, এগুলো সবকিছু তারা বিবেচনায় নেবেন, নিয়ে তারা ডিসাইড করবেন। কেউ কেউ বলবেন 29 সাল তো অনেক দেরি, না, এটা এবছরই এই আলোচনাগুলো হয়ে শেষ হওয়ার কথা আছে। তার মানে বর্তমানে যে ঘটনাটা ঘটলো, যে স্টেপ তারা নিল পার্টনারশিপ এগ্রিমেন্টের যে ভবিষ্যতে যে পার্টনারশিপ, সেটা যে ডিসকাশন, যেটা যে আলোচনা, সেটা স্থগিত করে দিয়েছেন, তাতে আমাদের এটা মনে হতেই পারে, হওয়ার যৌক্তিক কারণ আছে, বাংলাদেশের ভেতরে জনগণের অধিকারের উপরে যে পরিমাণে ক্র্যাকডাউন করা হচ্ছে, মানুষের উপরে যে বর্বরতা চালানো হচ্ছে, একই ধরনের বর্বরতা যদি চালানো হয় তাহলে সেটা ইউরোপকে এতই বিরক্ত করতে পারে যে বা জিএসপি প্লাসের আলোচনায় সমস্যা হতে পারে, ইভেন এখনকার এক্সিস্টিং জিএসপি বাতিল করার মতো সিদ্ধান্তের দিকেও যেতে পারে। আমেরিকা যেটা করেছে, জিএসপি বাতিল হলে যেটা হবে, জিএসপি বাতিলের ক্ষেত্রে আপনি এই যে ট্যারিফ সুবিধাটা পাচ্ছিলেন তা পাবেন না, ফলে ইউরোপের মাটিতে আমাদের পোশাকের দাম বেড়ে যাবে। তখন দেখা যাবে আমাদের কাছাকাছি কম্পিটিশন যারা করে, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আফ্রিকার কিছু দেশও এখন এই ক্ষেত্রে এগিয়ে আসছে, আমরা যেসব সেক্টরে বা সেগমেন্টে আমাদের প্রোডাকশন তৈরি হয়, তারা আমাদের চাইতে প্রতিযোগিতায় এগিয়ে যাবে। সেটা আমাদের জন্য একটা বড় ঝুঁকির পরিস্থিতি তৈরি করবে, এবং এটা তার চেয়ে বড় ঝুঁকি সরকারের দিক থেকে ইন্টারনালি হবে, কারণ ব্যবসায়ীরা যদি দেখেন যে তাদের ব্যবসায় সমস্যা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি প্রধানমন্ত্রী এই কারফিউর মধ্যে ব্যবসায়ীদেরকে তার বাড়িতে বা অফিসে ডেকে নিয়ে যান, এবং খেয়াল করলে উনি খুব বিরক্তি প্রকাশ করেছেন, কারণ ব্যবসায়ীরা ইন্টারনেট খুলে দিতে বলছিলেন, তাদের সংকটের কথা বলছিলেন, পোর্ট বন্ধ হয়ে আছে সেগুলোর কথা তুলছিলেন, প্রধানমন্ত্রী বিরক্ত হচ্ছিলেন তাদের উপরে। খুব স্বাভাবিক, ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা করতে না পারেন, তাদের ক্লায়েন্ট হারিয়ে ফেলেন, এবং দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে থাকেন, বিশেষ করে গার্মেন্ট ব্যবসায়ীরা, কেউ কেউ বলছিলেন সেখানে স্পষ্টভাবে, তাহলে তো তারা বিরক্ত হবেনি। পোর্ট না চলে তাদের ব্যবসা চলবে কিভাবে? যদিও খুবই তেল মারা কথা বলা টাইপের 2-4 জন সরকারি অলিগার্ক করেছেন, কিন্তু এই তাদের ইন্টারনাল যে ক্ষোভ আছে সেটা প্রধানমন্ত্রীর সামনে প্রকাশিত হয়েছে। আর এই ব্যবসায়ী নেতারা যখন অন্যান্য টক শোতে যাচ্ছেন, কথা বলছেন, সেখানে তারা বেশ খোলাখুলি ভাবেই সরকারের সমালোচনা করছে। সরকারের সমালোচনা অন্তত যে এই অস্থিতিশীল পরিবেশ, ইন্টারনেট বন্ধ রাখা, কারফিউ দেওয়া, এগুলো তাদেরকে ইম্প্যাক্ট ফেলছে। এখন এই সরকারটাকে, এই অবৈধ সরকার তার ক্ষমতায় থাকানোর জন্য যদি দমন পীড়ন এভাবে চালাতে থাকে, তাতে যদি তাদের রপ্তানির উপরে বড় প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়, এটা ব্যবসায়ীদেরকে সরকারের পেছনে যেরকম স্লোগান টোগানো দিচ্ছিল একবার আমাদের মনে থাকার কথা, তেল মারা, তেল সাংবাদিকরা কি মারে, ব্যবসায়ীরা আরো বেশি মারে, সেই পরিস্থিতি থেকে তাদের সরে আসার সম্ভাবনা তৈরি করবে। ফলে সরকার এদিকেও একটা বড় চাপে পড়বে বলে ধারণা করা যায়। আমরা চাইবো, আমরা এটা এক্সপেক্ট করব যে আমাদের ব্যবসায়ীরা অন্তত এই জিনিসটা বুঝবেন যে এরকম একটা সরকার, যে সরকারটা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সেটাকে প্রলম্বিত করার জন্য জনগণের উপরে বিভৎস বর্বরতা চালাচ্ছে, চালাবে, তার কাছ থেকে তাদের সমর্থন সরিয়ে আনা, তাকে চাপ তৈরি করা যে এইভাবে ক্ষমতায় থাকা যাবে না। এটা তাদের ব্যক্তিগত, এটা দেশের ভাবার দরকার নেই। আমরা যদি এইভাবেও চিন্তা করি, আমি বলছি না ব্যবসায়ীরা দেশ নিয়ে ভাবেন না, আমি বলছি না ব্যবসায়ীরা দেশপ্রেমিক নন, কিন্তু অন্তত তাদের ব্যবসার কথাও যদি তারা চিন্তা করেন, বিরাট ঝুঁকিতে পড়ে যাবে, এটা তাদের অ্যাটলিস্ট বোঝা উচিত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে। আল্লাহ হাফেজ।